that is not যে নিউরোলজিক্যাল ডেফিসিট হবে এটা যদি 24 ঘন্টার মধ্যে রিকভারি করে যায় তো দিস ইজ ইসকেমিক সংক্ষেপে ইয়ে ওটার বেশি তখন স্ট্রোক, অথবা যদি 24 ঘন্টা মারা যায় তাহলে স্ট্রোক ডিফেক্ট সাডেন যদি focal brain dysfunction of vascular and traumatic non-epileptic and the neurological deficit persist more than 24 hours or the patient dies within this period. আচ্ছা আমার কথাগুলো তোমরা করছো স্ট্রোকের আমি বলতেছি যে এটা সাডেন হবে, ইউজুয়ালি ফোকাল হবে, ভাস্কুলার। স্ট্রোক অলওয়েজ ভাস্কুলার, সাডেন ইউজুয়ালি ফোকাল brain dysfunction of vascular origin, non-traumatic and non-epileptic, and the neurological deficit persists more than 24 hours or the patient dies within this period. প্রত্যেকটা কথাকে তুমি যদি একটা কথা না বলো তাহলে কিন্তু ডেফিনিশন কমপ্লিট হবে না। প্রথম বলছি সাডেন, ইউজুয়ালি এটা হবে না। সাডেন ইউজুয়ালি ফোকাল ব্রেন ডিসফাংশন অফ ভাস্কুলার origin, non-traumatic এবং the neurological disease persists 24 hours period. যদি নিউরোলজিক্যাল ডেফিসিট 24 ঘন্টার মধ্যে ভালো হয়ে যায় তখন আমরা স্ট্রোক বলবো, ইসকেমিক অ্যাটাক। এপিডেমিওলজি হচ্ছে তোমার স্ট্রোক ওয়ার্ল্ড জায়গায় হয়, কেমন যে কোনো দেশেই হয়, তবে কোথায় কোথায় বেশি হয় কম হয়। যেমন ইট অকার্স বোথ ইন মেল অ্যান্ড ফিমেল, মেল এবং ফিমেল বোথ হবে যে কোনো, তবে অ্যাডাল্টে মেল প্রিডমিনেন্ট ওভার অ্যাডাল্টে মেল প্রিডমিনেন্ট ওভার ফিমেল। যতই বয়স বাড়তে থাকবে স্ট্রোকের ইনসিডেন্স ততই থাকে, এবং মানে ওল্ড এজে মেল ফিমেল মোরাললেস ইকুয়াল, ইনসিডেন্স ইকুয়াল। তাহলে অ্যাডাল্ট এজে মেল ওভার দ্য ফিমেল, মানে পুরুষদের বেশি হবে ফিমেলদের থেকে, মোর দ্যান ফিমেল অ্যাডাল্টে। যত বাড়তে থাকবে স্ট্রোকের ইনসিডেন্স তত বাড়তে থাকবে এটা, এবং ওল্ড এজে এবং এই রেশিওটা মোরাললেস ইকুয়াল, মেল ফিমেল রেশিও মোরাললেস ইকুয়াল হয়। যদি দেখো অ্যাডাল্টের দিকে কোনো বয়সী হইতো, বাট এই এজে স্ট্রোক ইনসিডেন্স কম, অ্যাডাল্টের ইনসিডেন্স বেশি, মেল প্রিডমিনেন্ট ওভার ফিমেল অ্যাবাউট 1.5 মোর দ্যান, এবং যতই বয়স বাড়তে থাকে ততই বাড়তে থাকে। অ্যাট দ্য এক্সট্রিম এজে সাধারণত ফিমেল এবং রেশিও মোরাললেস কেমন। আচ্ছা এটা একটা গেল আফ্রিকান মানে অঞ্চলে যারা আছে তাদের ইনসিডেন্ট এশিয়ান, তাহলে ইউরোপিয়ান থেকে এশিয়া তাদের একটু থেকে যারা আফ্রো ক্যারিবিয়ান যারা থাকে তাদের আরো বেশি। আজ এটা পৃথিবীর সব জায়গায় হয়, ফিমেল বোথেক্সই হয়। এই সাধারণত যদি বাড়তে থাকে স্ট্রোকের ইনসিডেন্ট সাধারণত অ্যাডাল্ট এজে মেল প্রিডমিনেন্ট ফিমেল, এবং এক্সট্রিম এজ ওল্ড এজে ফিমেল রেশিও মোরাললেস একই। আমার নিয়ে অনেক আছে, অ্যানুয়াল ইউকে স্টাডি about 180 থেকে 100 Syrians মানে পেশেন্টস, আর এটা মানে 100-300 লোক, এটা 1 লাখ পপুলেশনের মধ্যে 100 থেকে 300 লোক ইয়ারলি স্ট্রোকে সাফার করে প্রতি বছর। এটা ইউকের স্টাডি, আমাদের দেশেও এরকম একটা স্টাডি আছে, বিভিন্ন স্টাডি আছে। 180 থেকে প্রায় 300 পার 1 লাখ পপুলেশন।
আর ইয়ার গ্রসলি যে ভাগ করি, একটা হলো ইসকিমিক স্ট্রোক, একটা হলো হেমোরেজিক স্ট্রোক। ইসকিমিক স্ট্রোকের পার্সেন্টেজ অ্যাবাউট 85%, আর হেমোরেজিক পার্সেন্ট অ্যাবাউট। ইসকিমিক স্ট্রোক আবার দুবে, একটা হচ্ছে থ্রোম্বোটিক, একটা এম্বোলিক। এম্বোলিক থেকে হচ্ছে ইট, যেমন তোমার আর্টারি, dividal artery, it goes to the brain, cranial arteries, and causing a stroke, infarction. তাহলে দেখো আমরা স্ট্রোককে গ্রসলি দুভাবে ভাগ করতেছি, ইসকিমিক স্ট্রোক। ইসকিমিক স্ট্রোক করা যায় একটা লুদিবার্ত হচ্ছে যে থ্রোম্বাস তৈরি করে নিয়ে, সেই থ্রোম্বাসটা ডিসলস হবে, ডিসলস এমবোলাই হলো, এই এমবোলাই ব্রেনে যাবে, তখন এটা ইনফেকশন হয়ে যাবে। ইসকিমিক স্ট্রোক হেমোরেজিক হইতে পারে, এমবোলিক। এমবোলাইট ইট হার্ট, মানে অ্যাওর্টা, অ্যাওর্টা মানে অ্যাওর্টিকাস, তারপর তোমার কমন কারোটিডারি, ইন্টারনাল কারোটিডারি, ভার্টিব্রাল আর্টারি। তো এই একটু বলে রাখি, ব্লাড ভেসেল অফ ব্রেনের জানি যে কারোটিড আর্টারি, লেফট সাইডে অ্যাওর্টিকাস, আর সাইডে প্রথমত ব্রাকিউস। কমন হচ্ছে ভাগ হয়ে যায়, ভাগ হয়ে যায় ইন্টারনাল কারোটিড, ইন্টারনাল কারোটিড ব্রেনে যায়, ব্রেনে যে একটা সেরিব্রাল আর্টারি, একটা মিডল সেরিব্রাল আর্টারি। কেমন? আর ভার্টিব্রাল আর্টারি, দুইটা ভার্টিব্রাল আর্টারি দুইটা জয়েন করে ফর্ম করে বেজিলার আর্টারি। বেজিলার আর্টারি আবার ভাগ হয়ে যায় সেরিব্রাল আর্টারি। তো anterior এবং middle cerebral artery branch of the carotid artery. Posterior cerebral artery, it is the basilar artery. দুইটা anterior cerebral artery একটা সাথে জয়েন করে দিয়া কমিউনিকেটিং আর্টারি। আর মিডল cerebral artery এবং posterior cerebral artery এটা posterior communicating artery। তাহলে এই যে নাম হচ্ছে সার্কেল অফ উইলিস। ইম্পর্টেন্স, যদি কোনো আর্টারি ব্লক হয়ে যায় তাহলে এই যে সার্কেল অফ উইলিস, এটা কোলাটারাল দিয়া করে আর কি, কোলাটারাল করার চেষ্টা করতে। যেমন ব্রেন সাপ্লাই আসতেছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, ইন্টারনাল ক্যারোটিড দুইটা ভাগ হয়ে যায়, একটা হচ্ছে অ্যান্টেরিয়র আর্টারি এবং মিডল আর্টারি। আর পোস্টিরিয়র সেরিব্রাল কিভাবে আসে, দুইটা ভার্টিব্রাল আর্টারি জয়েন করে বেজিলার আর্টারি ভাগ, পোস্টিরিয়র এবং সেরিব্রাল আর্টারি একটা কমিউনিকেটিং আর্টারি। আর অ্যান্টেরিয়র সেরিব্রাল দুইটা কমিউনিকেট করে অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি। তাহলে একটা সার্কেল, এই সার্কেলের নাম হচ্ছে, জানো এটা জাস্ট আমি রিক্যাপচুলেশন বলছি, এটার নাম হচ্ছে সার্কেল উইলিস। কেমন? এই যেটা বলতেছিলাম যে আমরা স্ট্রোকে ভাগ করতেছিলাম দুইটা ভাগে, ভাগ করতেছিলাম স্ট্রোক। একটা হচ্ছে এম্বোলিক। আচ্ছা, হেমোরেজিক করা যায়, একটা ইন্টারসেরিব্রাল হেমোরেজ আর একটা হেমোরেজিক স্ট্রোকের ই হচ্ছে 15%, ইসকিমিক স্ট্রোক হচ্ছে 85%, হেমোরেজিক 50% এর ভিতরে তোমার ইন্টারসেরিব্রাল হেমোরেজ, এটা ধরো 10%, আর 5% সাবারগোনার হেমোরেজ। কেমন? শুধু ইন্টারসেরিব্রাল হেমোরেজ, এটা সেরিব্রাল ভেন্ট্রিকুলার এক্সটেন্ট, যেমন সাবারগোনার স্পেস করে। আর সাবারগোনার হেমোরেজ তো সাবারগোনার হেমোরেজ, সাবারগোনার স্পেসে তোমার হেমোরেজ হবে। তাহলে হেমোরেজ আমরা হেমোরেজ ইন্ডিভিজুয়াল ইট মে দ্য বেন্ট, কেমন? আর সাবারগোনার এটা ইজ अबाउট 5%। তাহলে স্ট্রোকে আমরা গ্রোথি দুই ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে স্ট্রোক অ্যাবাউট 85%, আর হেমোরেজিক স্ট্রোক ইজ অ্যাবাউট। ইসকিমিক স্ট্রোকে আর দুই ভাগে করা যায়, একটা থ্রম্বিক স্ট্রোক আর একটা তোমার এম্বোলিক স্ট্রোক। তাহলে ইনসিড থ্রম্বাস ফর্ম হবে,
জানো যে বললাম সেরিব্রালি বা মিডল পোস্টি সেরিব্রালি ব্রেনে ধরনের ব্রাঞ্চ থাকে, একটা হচ্ছে ব্রাঞ্চ, সুপারফিশিয়াল ব্রাঞ্চ। এই যে ডিপ পেনিট্রেটিং এটা হচ্ছে হেরিডিটারি, এটা একটা আর্টের সাথে কমিউনিকেট করে। কিন্তু সুপারফিশিয়াল যে ব্রাঞ্চ, দুই ধরনের ব্রাঞ্চ, একটা সুপারফিশিয়াল ডিপ, যেগুলো সে এন্ডারি সুপারফিশিয়াল সেটা একটা সাথে কমিউনিকেট করে। যেমন মিডল আর্টের সাথে কমিউনিকেট, পোস্টি সেরিব্রাল আর্টের সুপারফিশিয়াল সাথে অ্যানাস্টোমোস। কিন্তু ট্রিং ব্রাঞ্চ এগুলো সাধারণত এন্ডারি। কেমন? আচ্ছা, তাহলে আমরা যেটা বলতেছিলাম যে থ্রোম্বোটিক স্ট্রোক মানে সিটু ডিপি, এই তোমার থ্রোম্বাস ফর্মেশন হবে। এই থ্রোম্বাস ফর্মেশন হওয়ার জন্য এন্ডারি কাজে ট্রান্সপোর্টার এদিকে, তাহলে এটাল সার্কুলেশন, তাহলে কাজে ওই জায়গাটাই হয়ে যাবে। কেমন? স্ট্রোক থ্রোম্বোটিক, একটা এম্বুল আসবে হার্টে অথবা গ্রেড ব্লাড ভেসেল, মানে তোমার কমপ্লিমেন্টারি আর্টারি অ্যাথেরোস্ক্লেরোসিস থ্রোম্বাস তৈরি হবে, ওই ক্লোজ হইয়া ডিসলজি ব্লাউন্স হইয়া ক্রেনিয়াল আর্টারিতে ব্লক হয়ে যেমন বা পোস্টেরিয়রিটি করে দিয়ে তোমার ইনফেকশন হয়ে যাবে। তাহলে একটা হলো হলে আর একটা এটা হচ্ছে স্ট্রোক। আর স্ট্রোক হচ্ছে সেরিব্রাল নম্বরে অথবা তোমার সামনে যে ইউনিটের সেরিব্রাল নম্বরে 10%, আর তোমার সাবার কার্ডস তো 5% এর মতো। এটা হচ্ছে আমরা গ্রসলি একটা তোমার স্ট্রোকে ক্লাসিফাই করলাম। কেমন? এখন হচ্ছে তোমার ক্লিনিক্যাল ফিচার। ক্লিনিক্যাল ফিচার তোমার স্ট্রোকের ক্লিনিক্যাল ফিচার তোমার ইসকেমিক হোক আর clinical patient upon the clinical ischemic strategic hope, it depends on the pathology, depends upon the patient whose real treatment is involved and its size of stroke. Come on, stroke clinical feature এবং sign depends upon the size of the stroke এবং which artery is involved. এটা কি অ্যানুলার আর্টারি ইনভলভ হয়েছে না মিডল সেরিব্রাল আর্টারি ইনভলভ হয়েছে না পোস্টি সেরিব্রাল আর্টারি ইনভলভ হয়েছে, তারপর ক্লিনিক্যাল পজিশন ডিপেন্ড করবে। আচ্ছা, তোমরা জানো আমরা ডানার দিকে কাজ করি, 10% লোক আছে বামার দিকে। আমাদের লেফট সেরিব্রাল বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের যে স্পিচ সেন্টার সেটা হচ্ছে বোকাস এরিয়া, লেফট থাকে। আর সেরিব্রাল হেমিস্ফিয়ার বাল্বার মোটরিয়া তখন তার অ্যাফাসিয়া ডেভেলপ করতে পারে। আচ্ছা, এই জন্য বললাম যে ক্লিনিক্যাল ফিচার ডিপেন্ড আপন দা স্ট্রোক, এটা কি ছোট না বড়। কেমন? এটা কি মিডল সেরিব্রাল আর্টারি ইনভলভ হয়েছে, সেরিব্রাল আর্টারি ইনভলভ হয়েছে, সেরিব্রাল আর্টারি হয়েছে, এটা ডিপেন্ড করে তোমার সিম্পটম। তো পেশেন্টে সাধারণত সাডেন হয়, আর পেশেন্টের যেমন হয়, পেশেন্টের ধরো যদি পেশেন্টের সাধারণত আর কি পেশেন্টের ফাংশন থাকে, যেমন তোর পেশেন্ট দেখা গেলো যে তার হেমিপ্লিজিয়া থাকলো, হেমিপ্লিজিয়া ডেভেলপ করতে হবে, হেমিস্ট্রিডিস থাকতে পারে। হেমিতে মানে তার এক সাইড প্যারা হয়ে যাবে। যদি কমপ্লিট হয় তখন বলা হয় হেমিপ্লিজ, যখন পার্শিয়াল উইকনেস থাকবে তখন বলা হয় হেমিপ্যারিস। একই রকম হেমিসেন্সরি ডিস্টার্ব থাকতে পারে। হেমিসেন্সরি মানে বডি তার পেইন, টাচ, টেম্পারেচার, পজিশন, ভাইব্রেশন গুলি ইম্পেয়ার থাকতে পারে। কেমন? এটা সেন্সরি দিতে পারে। পেশেন্টের যদি তোমার ডমিনেন্ট হেমিস্ফিয়ার ইনভলভ হয় তাহলে পেশেন্ট ফোকাল যেমন থাকতে পারে, অ্যাপাসিয়া, ফোকাল ডিসফাংশন অ্যাপাসিয়া থাকতে পারে, তার ভিজুয়াল ডিসটেন্স থাকতে পারে, ভিজুয়াল ডিফেক্ট থাকতে পারে। যেমন পেশেন্টে হেমিপ্লিজিয়া থাকতে পারে, হেমিসেন্সরি ডিস্টারবেন্স থাকতে পারে, ভিজুয়াল ডিফেক্ট থাকতে পারে, আর অ্যাপাসিয়া থাকতে পারে। অ্যাপাসিয়া মিন ডিফেক্ট ল্যাঙ্গুয়েজ প্রোডাকশন,
সে যদি অ্যাপাসিয়া দুই ধরনের, একটা মোটর সেন্সরি অ্যাপাসিয়া। মোটর মানে সে শুনতে ছবি বুঝতেছে, এক্সপ্রেস করতে পারে না, হচ্ছে মোটর। আর সেন্সরি অ্যাপাসিয়া মানে সে পারবে না, কিন্তু সে নিজে 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 সে বলতে, ধরো একজনের কমান্ড যে তুমি জিহ্বা দেখো বা একটা কোশ্চেন করলো, পারবে না, কিন্তু সে নিজের কথা বলতে পারবে। এটি হচ্ছে সেন্সরি অ্যাপাসিয়া। তাহলে বুকাসেরি ইনভলভ হয়, তাহলে অ্যাপাসিয়া থাকবে। যেমন অ্যাপাসিয়া মেবি মোটরিয়া মেবি সবসময় যদি থাকে তখন তার মোটর অ্যাপাসিয়া থাকবে। যদি ভার্নিক্স এরিয়া ইনভলভমেন্ট হয় তখন তার সেন্সরি অ্যাপাসিয়া থাকবে। তাদের পেশেন্টের ইউজুয়ালি কি থাকে, পেশেন্টের হেমিপ্লেজিয়া থাকতে পারে, হেমিসেন্সরি ডিস্টারবেন্স থাকতে পারে, পেশেন্টের ভিজুয়াল ডিফেক্ট থাকতে পারে, ক্রিয়া ধরনের যেমন হরমোনাল হেমিনিউক্লিয়া ডেভেলপ করলো, ভিজুয়াল কর্টেক্সে লেশন হয়েছে, তার কেমন, তাহলে এরকম ভিজুয়াল ফিল্ডের ডিফেক্ট থাকতে পারে। তার যদি ডোমিনেন্ট হেমিস্ফিয়ার ইনভলভ হবে তাহলে করে, যদি এটা নন ডোমিনেন্ট হেমিস্ফিয়ার ডেভেলপ করে, নন ডোমিনেন্ট হেমিস্ফিয়ারে যদি কোনো লেশন থাকে তখন তাকে হতে পারে। যেমন সে কাপড় চোপড় পরতে পারবে না। কনস্ট্রাকশিয়া কোনো একটা কিছু তৈরি করতে পারবে না, কেমন স্পেসিফিক কোনো নিজে করতে পারতেছে না, এটার বলে অ্যাপ্রাক্সিয়া আর কি। তাহলে একটা হচ্ছে ডোমিনেন্ট হেমিস্ফিয়ার যদি ইনভলভ হয় অ্যাপ্রাক্সিয়া হতে পারে, নন হেমিস্ফিয়ার তার অ্যাপ্রাক্সিয়া করে, কেমন। আর পেশেন্টের এমনি নেগেট থাকতে পারে, এই সমস্ত কিছু থাকে। Lastly, patient clinical picture depends on the size of the stroke, size of the lesion, and which arterial territory is on. তাহলে তার কমনলি কি থাকে, সাধারণত পেশেন্ট কি বলে, হেমিপ্লেজিয়া ডেভেলপ করতে পারে, হেমি অ্যানেস্থেসিয়া ডেভেলপ করতে পারে, সেন্সরি ডিস্টারবেন্স, তার ভিজুয়াল ডিফেক্ট করে, অ্যাপাসিয়া থাকে, এটা হচ্ছে তোমার যদি হেমিস্ফিয়ার ইনভলভমেন্ট। যদি ব্রেন ইনভলভমেন্ট হয় তাহলে কি কি ধরনের পিছিয়ে থাকে, তোমরা জানো যে ব্রেন স্ট্যামে এরা সাধারণত ক্যানেল না থাকে, সাধারণত 5, 6, 7 ক্যানেল নার্ভ থাকে, এন্ড মেডালাতে বাকি ক্যানেল নার্ভ, নিউক্লিক, এই তিনটেটাই বলে ব্রেন স্টেম। কাজে যদি ব্রেন স্টেমে তাহলে কোন লেশন হয় তখন ক্যানেল নার্ভ থাকবে, বিশেষ করে 8, 4, 6 ক্যানেল নার্ভ ইনভলভমেন্ট হয় তখন তার ডেভেলপ হয়ে থাকবে, একটা জিনিসের দুটো দিন থাকবে। ক্রেনিয়াল নার্ভ যখন পিছিয়ে থাকবে, সেরিবেলাম ইনভলভ হয় তখন তার অ্যাটাক্সিয়া থাকবে। ইনভলভমেন্ট হলে একসাথে দুই সাইড প্যারালাইসিস থাকতে পারে, যেমন সেরিবেলাম ইনভলভ হলে তার অ্যাটাক্সিয়া থাকবে, ডিজে 3 যে কথাগুলো পেশেন্টের। তাহলে একটা পেশেন্ট যদি স্ট্রেট পিছন নিয়ে আসে তাহলে এই স্ট্রোকের প্রেজেন্টেশনটা হবে যে উপরে এবং হুইচ আর্টারি এর উপরে তার প্রেজেন্টেশন নির্ভর করবে। ইউজুয়ালি পেশেন্ট যেগুলো তার হেমিপ্লেজিয়া, হেমিসেন্সরি ডিস্টারবেন্স, ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট, অ্যাপাসিয়া, ব্রেন স্টেম যদি ইনভলভমেন্ট হয় তখন থাকে তার ডিপ্লোপিয়া থাকে, ভাটাই করতে পারে, তার ভূমি থাকতে পারে, যদি সেরিবেলাম তার থাকে। এর সাথে কখনো কখনো তার লেভেল অফ কনসাসনেস মে বি অল্টার্ড অথবা লস হইতে পারে। যদি হেমিস্ফিয়ার সেরিব্রাল হেমিস্ফিয়ারে যদি খুব বড় লেশন হয়, পেশেন্ট খুব বড় লেশন হলে পেশেন্ট লেশন হয় তাহলে পেশেন্ট আনকনসিয়াস হয়ে যাবে। যদি ব্রেন স্টিমুলেশন তোমরা ছোট জায়গা ব্রেন স্টিমুলেশন হলে রিডিং সিস্টেম তো পেশেন্টের কনসাস লস হতে পারে। কি বলছো বুঝবো, পেশেন্টের কনসাসনেস ইজিলি যদি ছোট লেশন হয় কনসাসনেস ইজিলি লস্ট হয়, কিন্তু যদি বড় লেশন সেরিব্রালে কোনো বড় লেশন হয় পেশেন্টের কনসাসনেস লস্ট হতে পারে। ব্রেনে যদি কোনো ছোট লেশন হইলো কনসাসনেস লস্ট হতে পারে, কেমন তার পেশেন্টের
হেডেক থাকতে পারে, ভমিটিং থাকতে পারে, যেমন কনভালশন হতে পারে। হেডেক থাকে সাধারণত হেমোরেজিক স্ট্রোক হয়, এটা এবার যখন পড়াবো বলবো। হেডেক, অফ কনসাসনেস, এই ফিচার গুলো যদি একটা এই যেগুলো বললাম আগে, এই ফিচারের সাথে কোনো একটা হেডেক থাকলো, হেডেক আছে, কনসাসনেস আইদার লস্ট অথবা এরকম যদি সাধারণত প্রেজেন্টেশন হয়, তাহলে এটা সাধারণত হেমোরেজিক স্ট্রোক হয়। ইসকেমিক স্ট্রোক যদি এই ধরনের প্রেজেন্টেশন হয়, তাহলে কোনো পেশেন্ট যে কথাগুলো বললাম যে প্লেজিয়া, সেন্সরি ডিস্টারবেন্স বা অ্যাসিয়া, এই ধরনের ফিচার, তার সাথে পেশেন্টের হেডেক থাকে, ভমিটিং থাকে, লস অফ কনসাসনেস থাকে, ভেরি বিগিনিং তার কনসাসটা লস্ট হয়ে দেখলো। এই ধরনের হেডেক, ভমিটিং বা লস অফ কনসাসনেস, এটা ইসকেমিক স্ট্রোক হইতে পারে, বাট এটা কম হয়, স্ট্রোক হয় বেশি হয়। তাহলে কোনো পেশেন্টের যে ফিচার গুলো যদি পেশেন্ট দেখা যায় যে হেডেক আছে, আবার বলতেছে পেশেন্ট আনকনশিয়াস হয়ে গেছে, তাহলে তুমি যেটা হেমোরেজিক স্ট্রোক হইতে পারে। তাহলে ক্লিনিক্যালি বোঝার একটা উপায় হচ্ছে পেশেন্টের যদি যে নিয়ে আসবে তার যদি হেডেক থাকে, পেশেন্ট যদি হেডেক কমপ্লেন করে, পেশেন্ট যদি বারবার বমি হয়, পেশেন্ট যদি আনকনশিয়াস হয়ে যায়, তাহলে ধরে হেমোরেজিক স্ট্রোক হইতে পারে। কেমন? এখন পেশেন্টের এই ক্লিনিক্যাল পেশেন্ট করবা এক্সামিনেশনে, তুমি দেখা গেলো যে একটা ধরো 50 বছরের একজন লোক, তার হাইপারটেনশন হিস্ট্রি আছে, দেখা গেলো হঠাৎ করে তার এক সাইড প্যারালাইসিস হয়ে গেছে। তাহলে তুমি কোন সিস্টেমে শুরু করবে? আমরা প্রথম তো জেনারেল এক্সামিনেশন করবো, তারপর সিস্টেমিক এক্সামিনেশন প্রথম করবো নার্ভাস সিস্টেম, নার্ভাস হায়ার মেন্টাল ফাংশন। দেখো কনসাসনেস কেমন স্কেলে, জিসিএস গ্লাকোমা স্কেলে তুমি এটা করো, মানে লেভেল অফ কনসাসনেস করো, তারপর কেমন সেটা দেখো। তাহলে হায়ার মেন্টাল দেখো, তারপর ক্রেনিয়াল নার্ভের পর মোটর ফাংশন দেখো, যে মোটর ফাংশন। তো সাধারণত আমাদের দেখা গেলো যে আপার মোটর কি হবে, টোন ইনক্রিজ হবে, টোন ইনক্রিজ যেদিকে হবে তার উল্টা দিক হেমিপ্লিজেন্ট করবে। আপার মোটর নিউরন যদি লেশন হয়, তাহলে তার টোন ইনক্রিজ করে, রিফ্লেক্স গুলো সুপারফিশিয়াল লস্ট হবে, ডিপ রিফ্লেক্স গুলো মানে জার্জ গুলো এক্সাজারেটেড হবে, প্লান্টার এক্সটেনশন হবে, তারপর ক্লোনাস, কেমন? এটা মোটর ফিচার। আচ্ছা, তাহলে পেশেন্ট সেরিবেলার ফাংশন দেখো, তারপরে দেখো সেন্সরি ফাংশন, পেন, টাচ, প্রেসার, পজিশন, ভাইব্রেশন, এগুলো দেখো। যদি পেশেন্ট কনসিয়াস থাকে তাহলে এগুলো করবা সেন্সরি ফাংশন। এবং লাস্টলি হচ্ছে সায়েন্স অফ মেনিজিয়াল ইরিটেশন, ওই যে মেনিঞ্জাইটিস বা এনকেফালাইটিসের সময় আসলাম, পেশেন্ট নেগলিজিভ কার্নিকসাইড বা বুর্জিনিস, কারণ এগুলা হেমোরেজ সাধারণত পাবা না, এটা পাবা কখন সাবগ্রান, তখন তুমি ফিচার গুলো পাবা সায়েন্স অফ মেনিজিয়াল ইরিটেশন। তাহলে পেশেন্টের এক্সামিনেশন করো, নার্ভাস সিস্টেম প্রথম হায়ার মেন্টাল ফাংশন, তারপর তোমার ক্রেনিয়াল নার্ভস, তারপর মোটর ফাংশন, সেরিবেলার ফাংশন, হচ্ছে তোমার সায়েন্স অফ মেনিজিয়াল। অন্য সিস্টেম করতে হবে, অন্য সিস্টেমে দেখা গেল তোমার প্রেজেন্টেশন হচ্ছে নার্ভাস সিস্টেমে, কিন্তু তার কজ হচ্ছে দেখা গেলো যে কার্ডিওভাস্কুলার, হয়তো তার হাইপারটেনশন আছে, হাইপারটেনশন তোমার টার্গেট অর্গান ড্যামেজ, যেমন হার্টের সমস্যা আছে। কাজে তুমি অথবা দেখা গেলো যে একটা মাল্টিপ্লাই পেশেন্ট, হার্টের সমস্যা আছে, তুমি লেশনটা কিন্তু হার্টে থেকে তোমার সেকেন্ডারি সমস্যা হচ্ছে তোমার ব্রেনে, কাজে তোমার অন্য সিস্টেমে এক্সামিনেশন করতে হবে। দেখা গেলো পেশেন্টের রেসপিরেটরি সিস্টেম, তার সিওপিডি আছে, অনেক অবস্ট্রাক্ট লাং ডিজিজ, কাজে ওখান থেকে তোমার হয়েছে, কাজে তোমার অন্য সিস্টেমে এক্সামিনেশন করতে হবে। কিন্তু তাহলে প্রথম নার্ভাস সিস্টেম, তারপর অন্য সিস্টেম, কার্ডিওভাস্কুলার, রেসপিরেটরি, অন্যান্য সিস্টেম এক্সামিনেশন করতে পরে, এক্সামিনেশন পরে তোমার কি কি কমপ্লিকেশন, এই যে
স্ট্রোকে কি কমপ্লিকেশন আসতে পারে, ধরো ব্রেনে কি কমপ্লিকেশন হতে পারে, এইগুলো হচ্ছে তার প্রেজেন্টেশন। এখন কমপ্লিকেশন হইতে পারে কি পেশেন্টের ইন্টিগ্রেটেড প্রেশার রেস্ট হইয়া যেগুলো সিনটেক প্রেশার তার থেকে ব্রেন হার্নিশন হয়ে যেতে পারে, কেমন পেশেন্টের হার্ট ডেভেলপ করতে পারে, পেশেন্টের ইমব্যালেন্স ডেভেলপ করতে পারে। তাহলে একটা পেশেন্টের যদি স্ট্রোক হয় তার কিছু কমপ্লিকেশন হতে পারে, কেমন একদম টিপিক্যাল কিছু প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে, অথবা পেশেন্ট এই টিপিক্যাল প্রেজেন্টেশনের সাথে কমপ্লিকেশন হতে পারে। যেটা বললাম যে পেশেন্টের হার্ডিওকোলাস আছে, হার্ডিওকোলাস ডেভেলপ করতে পারে, পেশেন্টের ইন্টিগ্রেটাল প্রেশারের রেস্ট ইন্টিগ্রেটাল প্রেশার ডেভেলপ করছে, ব্রেন হার্নিশন হয়ে গেছে, একদম পেশেন্ট ইনস্ট্যান্টিসলি ডাই, এরকম কিছু। যেমন পেশেন্টের এগুলো হচ্ছে উইদিন মিনিট আওয়ার্স এরকম ডেভেলপ করতে পারে, অথবা কিছুদিন পরে সমস্যা করতে পারে, নিউমোনিয়া হইতে পারে, এটা সেরিব্রাল কমপ্লিকেশন, নিউমোনিয়া হইতে পারে। দেখলো যে ইউরিনেশন হচ্ছে না, তখন আমরা ক্যাথেটার দিলাম, ক্যাথেটার ইনফেকশন হয়ে যেতে পারে, ইউরিনের ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে। পেশেন্ট একই পজিশন শুয়ে আছে, দেখা গেল তার কন্ট্যাক্ট বা বেড সরে গেছে, পেশেন্ট ডিপ হতে পারে, যেমন এরকম কিছু এক্সট্রা সেরিব্রাল কমপ্লিকেশন হইতে পারে। যেমন তাহলে কিছু কমপ্লিকেশন সেরিব্রাল কমপ্লেক্স আর সেরিব্রাল কমপ্লেক্স। সেরিব্রাল কমপ্লিকেশনের ভিতরে যেটা বললাম, রেস্ট আইসিবির ভিতরে রেস্ট আইসিবি ইন্টিগ্রেটেড বেড়ে যায় হার্নিয়েশন, কেমন এক নম্বর কমিশন, 2 নম্বর হচ্ছে হাইড্রোকোলাস। আচ্ছা, তোমার এটা হচ্ছে ব্রেনের সেরিব্রাল কমপ্লিকেশন। সেরিব্রাল বললাম পেশেন্ট যেমন ইকুলেট ইনফেকশন অথবা ঠিক হচ্ছে তার এই কারণে তার দেখা গেল এই ধরনের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, তাহলে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে। 2 নম্বর পেশেন্টের নিউমোনিয়া হতে পারে, পেশেন্টের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে, পেশেন্টের বেড হতে পারে, পেশেন্ট ডিপ ভেন থ্রোম্বোসিস বিশেষ তাপমাত্রা ডিবিটি হতে পারে। পেশেন্টের দেখলে রিমোট কমপ্লিকেশন পেশেন্ট শোল্ডার হতে পারে, কিছু সার্জিক্যাল প্রবলেম হতে পারে, ডিপ্রেশন অ্যাংজাইটি পেশেন্ট হচ্ছে তোমার একটু পরে এই কমপ্লিকেশন ডেভেলপ করে। এখন এই পেশেন্টে তুমি কি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হইতে পারে, যে একটা পেশেন্ট ধরো এরকম পেশেন্ট নিয়ে আসে, তো ডিফারেন্সিয়াল ধরো অনেকগুলো হইতো, তার মধ্যে ধরো একটা পেশেন্ট ডায়াবেটিস আছে, ডায়াবেটিস থাকে, তাহলে নিয়ে আসতে পারে, নিয়ে আসতে, কেমন তাহলে পেশেন্টের তুমি ডায়াগনোসিসের মধ্যে হাইপোগ্লাইসেমিয়া, পেশেন্টের পোস্ট এপিলেপসির পরে দেখা হলো যে একটা সাইড হয়ে গেছে, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আসবে, প্যারালাইসিস বলি আমরা। 3 নম্বরে বলছি মাইগ্রেনের জন্য মাইগ্রেন ফিচার এরকম স্ট্রোকের আসতে পারে। তাহলে তুমি কত দরকার নাই, তিনটে এরকম কয়টা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস একটা বললাম পেশেন্টের সিমিক কম হইতে পারে, 2 নম্বর হচ্ছে মাইগ্রেনাস অরা হইতে পারে, 3 নম্বরে যেটা বলি এরকম হইতে পারে। অনেক সময় সল হইতে পারে ইন্টারক্রেনিয়াল স্পেস ইংলিশন। তো ইন্টারক্রেনিয়াল স্পেকুলেশন হচ্ছে গ্রাজুয়ালি, ওখানে ধরো হেমিপ্লিজি নিয়ে আসতে পারে, বাট ইট ইজ গ্রাজুয়ালি, তাকে ভমিটিং থাকে, যেমন পেশেন্টের এপিলেডিমা থাকতে পারে, পেশেন্ট কনভালশন থাকতে পারে, এগুলো হচ্ছে গ্রাজুয়ালি ডেভেলপ করে, তাহলে ইন্টারক্রেনিয়াল ইমিউলেশন হইতে পারে। এবং তাহলে দিস দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। যে একটা জিনিস আমি বলে নিই, পেশেন্ট স্ট্রোকের যদি এটা প্রথম বলা উচিত ছিল, ওটা দ্য রিস্ক ফ্যাক্টর, কি কি কারণে স্ট্রোক হয়। তো কতগুলো আছে তোমার ফিক্সড রিস্ক ফ্যাক্টর আছে, কতগুলো তোমার মডিফাইবল, আর কতগুলো হচ্ছে ফিক্সড বা নন মডিফাইবল। ফিক্সড রিস্কের মধ্যে হচ্ছে এজ, রেজ, তো বলছিলাম যে এটা এজ যদি বাড়বে তো স্ট্রোকের ইনসিডেন্স বাড়ে। সেক্স হচ্ছে
অ্যাডাল্টে মেল ট্রিটমেন্ট করবে ফিমেল, কিন্তু এক্সট্রিমে যে ফিমেল রেশিও মোটর একই রকম। এই সেক্স রেস হচ্ছে ক্যারিবিয়ান যারা অঞ্চলে যারা থাকে তার স্ট্রোক ইনসিডেন্ট বেশি দেন এশিয়ান, মানে এশিয়ানদের স্ট্রোকের ইনসিডেন্স যা থেকে হবে এশিয়ান পিপলের স্ট্রোকের ইনসিডেন্স হবে তার চেয়ে বেশি হবে ক্যারিবিয়ান অঞ্চলে। তাহলে এই সেক্স প্রিভিয়াস যদি হয় তাহলে একজনের ছিল স্ট্রোকে, তার সেকেন্ড করার ইনসিডেন্স আরো বেড়ে যাবে। প্রিভিয়াস ইভেন্টস, একজনের একটা এমআই হয়েছে, মাইল্ড ইনফেকশন হয়েছে, তার স্ট্রোকের ইনসিডেন্স, পেরিফেরাল ডিজিজ আছে, তার স্ট্রোকের ইনসিডেন্স বেড়ে যাবে। যেমন প্রিভিয়াস ভাস্কুলার ইভেন্ট, হেরিডিটি, যদি তো ফ্যামিলিতে কারোর স্ট্রোক হয়ে যায়, এই একই ফ্যামিলির ভিতরে স্ট্রোকের এবং এই ফিব্রিনোজেন করে, যদি ফিব্রিনোজেন বেশি থাকে তাহলে তাহলে বেড়ে যাবে। ফিক্সড রিস্ক কি কি বলছি? এজ, সেক্স, রেস, তারপর প্রিভিয়াস ভাস্কুলার ইভেন্ট, হেরিডিটি এবং হাই ফিব্রিন কন্টেন্ট, এটা হচ্ছে ফিক্সড রিস্ক ফ্যাক্টর। তুমি এগুলো তুমি পরিবর্তন করতে পারবে না। আর কিছু আছে মডিফিয়েবল রিস্ক, যেমন হাইপারটেনশন, ডায়াবেটিস মেলাইটাস, হাইপারলিপিডিমিয়া, সিগারেট, এগুলো তুমি কন্ট্রোল করতে পারবে। হাইপারটেনশন আছে, এগুলো তুমি লাইফস্টাইল চেঞ্জ করে মেডিকেশন করে এগুলো কিন্তু। তাহলে মডিফিয়েবল রিস্ক ফ্যাক্টর কি কি? একটা হচ্ছে হাইপারটেনশন, দুই নম্বর হচ্ছে ডায়াবেটিস, তিন নম্বর হচ্ছে সিগারেট স্মোকিং, হাইপারলিপিডিমিয়া, তারপর তোমার ডিজিজ, যদি হার্ট ডিজিজ থাকে একজনের তার এটিএল ফিব্রিলেশন, মার্টিল স্টোনোসিস আছে, তারপরে তার এটিএল ফিব্রিলেশন ডেভেলপ করছে, ওই পেশেন্টের ইসকেমিক স্ট্রোকের সম্ভাবনা বেড়ে যায়। কেমন? তাহলে হার্ট ডিজিজ যদি থাকে, একজনের কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ার আছে, এই স্ট্রোকের ইনসিডেন্স বেড়ে যাবে। কেমন? অথবা একটা পেশেন্টের তোমার ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস আছে, তাহলে তার ইসকেমিক স্ট্রোকের ইনসিডেন্স বেড়ে যাবে। তাহলে হার্ট ডিজিজ যদি থাকে। আচ্ছা, পেশেন্টের যদি পলিসিস্টিমা থাকে, কোনো কারণে তার পলিসিস্টিমা ডেভেলপ করছে, আমরা জানি পলিসিস্টিমার একটা হলো প্রাইমারি, একটা হলো সেকেন্ডারি। প্রাইমারিতে কোনো কজ নাই, সেকেন্ডারি হচ্ছে যেমন লাং ডিজিজ পড়ে, একজনের সিওপি, তারপরে পলিসিস্টিমা, এগুলো একজনের রেনাল সেল কার্সিনোমা আছে, তারপরে পলিসিস্টিমা, এগুলো একটা হার্ট ডিজিজ আছে, তারপরে পলিসিস্টিমা হইতে পারে। এটা হচ্ছে পলিসিস্টিমা যদি থাকে তাহলে তার স্ট্রোকের ইনসিডেন্স বেড়ে যায়। ওরাল কন্ট্রাসেপটিভ, মানে কন্ট্রাসেপটিভ ড্রাগ যদি খায়, ওরাল কন্ট্রাসেপটিভ অথবা ইনজেকশন কন্ট্রাসেপটিভ, এই ধরনের কন্ট্রাসেপটিভ যদি মানে এস্ট্রোজেন কন্টেনিং কোনো ড্রাগ যদি খায়, তাহলে তার স্ট্রোকের ইনসিডেন্স বেড়ে যায়। আচ্ছা, তারপরে হলো পেশেন্ট, আমাদের দেশে যদি এটা কম, বিশেষ করে অ্যালকোহল কনজাম্পশন যদি বেশি করে, তাহলে পেশেন্ট স্ট্রোকের ইনসিডেন্স বেড়ে যায়। তাহলে আমরা এগুলো হচ্ছে মডিফিয়েবল, আমরা ইচ্ছে করলে এগুলো আমরা পরিবর্তন করতে পারবো, এই জন্য বলা হয়েছে মডিফিয়েবল। তাহলে মডিফিয়েবল রিস্ক ফ্যাক্টর কি কি? একটা হচ্ছে পেশেন্টের হাইপারটেনশন, ডায়াবেটিস মেলাইটাস, সিগারেট স্মোকিং, তারপর তোমার হাইপারলিপিডিমিয়া, হার্ট ডিজিজ, তারপর তোমার তারপর এস্ট্রোজেন কন্টেনিং ড্রাগস, এবং যদি এক্সেস অ্যালকোহল ইনটেক করে, তাহলে এই সমস্ত হচ্ছে তোমার মডিফিয়েবল রিস্ক ফ্যাক্টর। আচ্ছা, যেটা বলতেছিলাম, তাহলে একটা পেশেন্টের যদি ক্লিনিক্যাল ফিচারের সিমটমস, তারপরে এক্সামিনেশন, তারপর অন্যান্য সিস্টেম তুমি এক্সামিনেশন করো, তারপরে তুমি একটা ডায়াগনোসিস কি করবা, সেটা হচ্ছে আমাদের প্রফেশনাল ডায়াগনোসিস যেটা লেখবা, সেটা হচ্ছে তোমার তুমি যদি বুঝতে পারো যে এটা ইসকেমিক বা এটা হেমোরেজিক, তাহলে যে এটা ইসকেমিক স্ট্রোক বা এটা হেমোরেজিক স্ট্রোক, তোমার ডায়াগনোসিস যদি তুমি না বুঝতে পারো যে এটা ইসকেমিক না হেমোরেজিক, এটা যদি কনফিউশন থাকে, তখন তুমি কি লেখো? তখন স্ট্রোক লেখো। স্ট্রোক ধরো এক সাইডে হেমিপ্লেজিয়া আছে, স্ট্রোক ধরো লেফট সাইডে আর রাইট সাইডে হেমিপ্লেজিয়া, কেমন? এইভাবে তুমি একটা ডায়াগনোসিস ক্লিন করবা।
এরপরে যেটা যে যদি কোনো রিস্ক ফ্যাক্টর থাকে তাহলে সেটা উল্লেখ করতে হবে, যেমন হাইপারটেনশন অথবা ডায়াবেটিস মেলাইটিস আছে, সেটা তুমি লিখবা। ধরো লেখলা যে স্ট্রোক, যদি তুমি বুঝতে পারো তাহলে লেখলা, যদি বুঝতে না পারো তাহলে লেখলে স্ট্রোক, আর যদি তুমি বুঝতে পারো তাহলে লেখলো ইসকেমিক বা হেমোরেজিক। ধর ইসকেমিক স্ট্রোক লেখলা, ইসকেমিক স্ট্রোক উইথ রাইট অর লেফট সাইডেড হেমোরেজিয়া এন্ড হাইপারটেনশন। অথবা যদি ডায়াবেটিস মেলাইটিস থেকে ডায়াবেটিস মেলাইটিস, তাহলে এটা হচ্ছে প্রভিশনাল ডায়াগনোসিস। এখন তুমি কি ইনভেস্টিগেশন দেবা? ইনভেস্টিগেশনের মধ্যে হচ্ছে তোমার ইনভেস্টিগেশন হচ্ছে কিছু হচ্ছে তোমার রুটিন ইনভেস্টিগেশন, আর কিছু হচ্ছে স্পেসিফিক ইনভেস্টিগেশন। রুটিন ইনভেস্টিগেশন আমরা কি কমপ্লিট ব্লাড কাউন্ট, কমপ্লিট ব্লাড কাউন্ট আমরা হিমোগ্লোবিন দেখি, তারপর টোটাল কাউন্ট দেখি, টিসি, ডিসি, হিমোগ্লোবিন পার্সেন্টেজ এবং ইএসআর। ধরো একটা পেশেন্টের সিওপিডি আছে, তাহলে আমরা ওনার ব্লাড করতে পারি, তার সিওপিডির পলিসি তোমার, তাহলে তার ওনার কি হবে, হিমোগ্লোবিন অনেক বেশি থাকবে, আর বেশি থাকবে, তাই তো? যদি বডিতে কোনো ইনফেকশন থাকে তখন টোটাল কাউন্ট অফ ডব্লিউসি বেশি থাকবে। সেই জন্য আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট করবো। কেন করবো তার পিছনে অবশ্যই যুক্তি থাকতে হবে। তাহলে এটা হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট। কমপ্লিট ব্লাড কাউন্ট করো। পেশেন্টের ডায়াবেটিস আছে কিনা ব্লাড সুগার দেখো। পেশেন্টের হাইপারটেনশন যদি থাকে তাহলে কিছু টার্গেট অর্গান ড্যামেজ হয়। টার্গেট অর্গান, এটা হাইপারটেনশনের টার্গেট অর্গান কি কি ড্যামেজ হতে পারে? ব্রেন হয়, আই হয়, হার্ট হয়, কিডনি হয়, এগুলো হচ্ছে টার্গেট অর্গান ড্যামেজ। কেমন? তাহলে কোনো পেশেন্ট যদি আমরা হাইপারটেনশন থাকে তাহলে আমরা ওনার কি কি রুটিন ইনভেস্টিগেশন করবো? পেশেন্টের রেনাল ফাংশন দেখতে হবে, ব্লাড ইউরিয়া, সিরাম ক্রিয়েটিনিন, সিরাম ইলেকট্রোলাইটস, পেশেন্টের ইসিজি এবং এক্সারসাইজ পিএবিউ আর ইউরিন রুটিন। তার সাথে আর কি করবো, যে তার ব্লাড লিপিড প্রোফাইল, ফাস্টিং লিপিড প্রোফাইল। তাহলে এইগুলো হচ্ছে তোমার রুটিন ইনভেস্টিগেশন। আমরা রুটিন ইনভেস্টিগেশন মধ্যে কি বলছি? একটা পেশেন্টের কমপ্লিট ব্লাড কাউন্ট। আমাকে আমাকে শুনতেছো তো তোমরা? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। রুটিন ইনভেস্টিগেশন, রুটিন ইনভেস্টিগেশন আমরা কি করবো? পেশেন্টের কমপ্লিট সিবিসি, কমপ্লিট ব্লাড কাউন্ট, পেশেন্টের ব্লাড সুগার, পেশেন্টের ব্লাড ফিল্টার, রেনাল ফাংশন। রেনাল ফাংশনের মধ্যে আমরা কি করবো? ব্লাড ইউরিয়া, সিরাম ক্রিয়েটিনিন, সিরাম ইলেকট্রোলাইটস। কেমন? পেশেন্টের ফাস্টিং লিপিড প্রোফাইল, পেশেন্টের ইসিজি, এক্সারসাইজ পিএ, ইকোকার্ডিওগ্রাম, ইউরিন রুটিন। ইসিজি, ইকো এগুলো কেন করবো? বলছিলাম যে হাইপারটেনশন যদি থাকে তাহলে তার এন্ড অর্গান ড্যামেজ থাকে, তো যে হার্টে কোনো সমস্যা আছে কিনা, তখন ইসিজি, ইকো এগুলো করে আমরা হার্টে কোনো ইয়ে আছে কিনা, লেশন আছে, ইসিজি, ইকোকার্ডিওগ্রাম, এক্সারসাইজ পিএ। এক্সারসাইজে বোথ হার্ট এবং লাংসের ইনফরমেশন পাবো। দিস আর দ্য রুটিন ইনভেস্টিগেশন। স্পেসিফিক ইনভেস্টিগেশন কি করবে? স্পেসিফিক ইনভেস্টিগেশন, সিটি স্ক্যান অফ দ্য ব্রেন। দিস ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন, সিটি স্ক্যান অফ দ্য ব্রেন। তুমি হয়তো ইমার্জেন্সিতে বসা আছো বা ইমার্জেন্সি ডিউটি করতেছো, একটা পেশেন্টের দেখা গেলো যে স্ট্রোক নিয়ে, হয়তো দেখা গেলো জিলটিলিতে একটা রোগী, সে স্ট্রোক হয়েছে, তার এক সাইড ইনফ্লুয়েঞ্জা ডেভেলপ করছে, হয়তো দেখা গেলো আধা ঘন্টার মধ্যে চলে এসেছে বা 1 ঘন্টা পরে চলে এসেছে। তখন তুমি যে ইনভেস্টিগেশনটা অ্যাডভাইস করবা সেটা হচ্ছে সিটি স্ক্যান অফ দ্য ব্রেন। কেমন? দিস ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন অফ স্ট্রোক, সিটি স্ক্যান অফ দ্য ব্রেন। যদি পেশেন্ট অনেক পরে আসে, হয়তো দেখা গেল 7 দিন পরে আসে, তখন আমরা হয়তো সিটি না করে আমরা এমআরআই অফ দ্য ব্রেন করতে পারি। কিন্তু তোমাকে যদি ইনভেস্টিগেশন ব্রেন স্ট্রোকের, তাহলে কি কি পরীক্ষা করবা? সিটি স্ক্যান অফ দ্য ব্রেন। এই সিটি স্ক্যান আমরা কেন করব? সিটি স্ক্যানে আমরা ওখানে হেমোরেজ যদি পাই, হেমোরেজিক স্ট্রোক হয়, তাহলে হাইপার ডেন্স থাকবে, গোলনের মতো সাদা থাকবে লেশনটা। আর যদি ইসকিমিক স্ট্রোক হয় তাহলে হাইপোডেন্স লেশন থাকবে, কালো থাকবে। কেমন? তাহলে যদি হেমোরেজিক স্ট্রোক হয় তাহলে ওখানে হবে সাদা, হাইপারডেন্স লেশন বলি আমরা। আর যদি ইসকিমিক স্ট্রোক হয় তাহলে হবে কালো, হাইপোডেন্স লেশন। কারণ এটা উদ্দেশ্য হচ্ছে
সিটি স্ক্যান করে তুমি ডিফারেন্সিয়েট করবে এটা কি হেমোরেজিক স্ট্রোক না ইসকেমিক স্ট্রোক। কারণ হেমোরেজিক স্ট্রোকের ম্যানেজমেন্ট একরকম, ইসকেমিক স্ট্রোকের ম্যানেজমেন্ট একরকম। জি স্যার। কখনো কখনো পেশেন্ট যদি ধরো 6 ঘন্টার মধ্যে কখনো কখনো, নট অলওয়েজ, কখনো কখনো তুমি ইসকেমিক স্ট্রোক যদি খুব ছোট লেশন, কখনো কখনো তুমি সিটি স্ক্যান মেবি নর্মাল, সিটি স্ক্যান মেবি নর্মাল হতে পারে। 6 ঘন্টা বা তারপরে যদি তুমি স্ক্যান করো তখন হয়তো ফাইন্ডিং পাইতে পারো। কাজে কখনো কখনো তুমি হয়তো আর্লি স্টেজে সিটি স্ক্যান করলে যদি খুব ছোট লেশন হয় তাহলে ইসকেমিক স্ট্রোকের, তাহলে সিটি স্ক্যান মেবি নর্মাল হতে পারে। সেই ক্ষেত্রে সিটি স্ক্যান মেবি রিপিটেড আফটার 6 আওয়ার্স অর 8 আওয়ার্স, সেক্ষেত্রে রিপিট করা যেতে পারে। আচ্ছা, সিটি স্ক্যান ছাড়া আমরা সিটি স্ক্যানে আমরা ব্রেনের সব টিস্যু বুঝবো, কিন্তু যদি ভাস্কুলেচার দেখতে যাও তাহলে আমরা এনজিওগ্রাম করতে হবে। সেটা কি ধরনের এনজিওগ্রাম আছে, যেমন এমআরআই আছে, সিটি এনজিওগ্রাম আছে, ডিজিটাল সাবট্রাকশন এনজিওগ্রাম আছে। এগুলো হচ্ছে আমরা পরে করি আর কি, কেমন যদি প্রয়োজন হয় তখন করি আর কি। তাহলে আমরা প্রথম যে ইনভেস্টিগেশনটা করবো, যে স্পেসিফিক ইনভেস্টিগেশনের একটা ইনভেস্টিগেশন যদি করি তাহলে সিটি স্ক্যান অফ দ্য ব্রেন। পরে তুমি যদি ভাস্কুলেচার দেখো, ব্রেনে ভাস্কুলেচার দেখতে চাও, তাহলে তোমাকে কি এনজিওগ্রাম করতে হবে। সেই এনজিওগ্রাম হইতে পারে এমআরআই হইতে পারে, মেবি সিটি এনজিওগ্রাম হইতে পারে, অথবা ডিজিটাল সাবট্রাকশন এনজিওগ্রাম হইতে পারে। এটা হচ্ছে ব্রেনের ভাস্কুলেচার দেখার জন্য। তাহলে আমরা যদি ইনভেস্টিগেশন করি, আমরা প্রথমে তার কিছু রুটিন ইনভেস্টিগেশন করি। কি রুটিন ইনভেস্টিগেশন সেটা বললাম। আর স্পেসিফিক ইনভেস্টিগেশন হচ্ছে সিটি স্ক্যান অফ দ্য ব্রেন। আচ্ছা, এখন তুমি ইনভেস্টিগেশন করারে তুমি ডায়াগনোসিস কনফার্ম করলাম, দেখলে যে তার ইসকেমিক স্ট্রোক হয়েছে। ইসকেমিক স্ট্রোক কি ধরনের লেশন হবে? হাইপোটেন্স লেশন হবে। দেখলা যে পেশেন্টের সেই মিডল সেরিব্রাল আর্টারি টেরিটরিতে একটা ইনফেকশন হয়েছে। কেমন ইনফেকশন? তাহলে ইনফেকশনে কি থাকবে? কালো থাকবে, তাই তো, হাইপোটেন্স লেশন থাকবে। তুমি ডায়াগনোস করলাম, প্রথম হচ্ছে যে কোনো ডিজিজ ডায়াগনোসিস করার জন্য 3টে জিনিস লাগে। প্রথম হচ্ছে হিস্ট্রি, 2 নম্বর হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন, কখনো কখনো 3 নম্বর হচ্ছে ইনভেস্টিগেশন। কখনো কখনো তুমি যদি ঠিকমতো হিস্ট্রি এবং ফিজিক্যাল এক্সামিনেশন করতে পারো তাহলে 70 to 80% ক্ষেত্রে অনেক সময় ইনভেস্টিগেশন প্রয়োজন নাও হতে পারে, কিন্তু কখনো কখনো তোমার ইনভেস্টিগেশন প্রয়োজন হতে পারে। সেই জন্য বললাম 3 নম্বর হচ্ছে ইনভেস্টিগেশন। তাহলে হিস্ট্রি, ফিজিক্যাল এক্সামিনেশন অ্যান্ড ইনভেস্টিগেশন, এটা পরে তুমি তোমার কনফার্ম ডায়াগনোসিস করবা। পরীক্ষার হলে তোমাকে ইনভেস্টিগেশন কোনো কিছু সাপ্লাই দেওয়া হবে না, তুমি হিস্ট্রি এবং ফিজিক্যাল এক্সামিনেশন করে তুমি প্রভিশনাল ডায়াগনোসিস করবা। আচ্ছা, কিন্তু জানতে হবে তুমি ইনভেস্টিগেশন কি করবা এবং কি ফাইন্ডিং পাওয়া যাবে। তাহলে আমরা স্ট্রোকে বললাম এইগুলো হচ্ছে আমরা রুটিন ইনভেস্টিগেশন করবো, স্পেশাল ইনভেস্টিগেশন করবো। তোমাকে যদি কখনো জিজ্ঞাসা করে যে তুমি স্ট্রোকের একটা ইনভেস্টিগেশন করো, তাহলে কি করবা? সিটি স্ক্যান অফ দ্য CT scan of the brain. শুধু সিটি স্ক্যান কমপ্লিট সেন্টেন্স কমপ্লিট করবো কিন্তু সিটি স্ক্যান অফ দ্য ব্রেন। সিটি স্ক্যানে তো চেস্ট হয়, সিটি স্ক্যান অ্যাবডোমিনাল হয়, তো সিটি স্ক্যান অফ দ্য ব্রেন করবো, কেমন? আচ্ছা, ইনভেস্টিগেশন যখন কমপ্লিট করলাম, তারপরে তোমার ডায়াগনোসিস হলো যে ইসকেমিক স্ট্রোক। অর্থাৎ দেখা গেল যে পেশেন্ট ইসকেমিক স্ট্রোক উইথ রাইট সাইড ইনহিবিটর আছে, এক্সাম্পল হয়েছিল। তার সাথে হয়তো হাইপারটেনশন আছে বা ডায়াবেটিস মেলাইটিস আছে। তাহলে তুমি এটা শুধু চিকিৎসা। স্ট্রোক অলওয়েজ এ মেডিকেল ইমার্জেন্সি। তুমি যখনই ডায়াগনোস করবে ইউ শুড স্টার্ট দ্য ট্রিটমেন্ট তাদের সম্ভব। তাহলে আমরা প্রথম হচ্ছে পেশেন্টে তোমাদের আমি আগের ক্লাসেও বলছি যে ট্রিটমেন্ট অলওয়েজ আমরা একটা হচ্ছে মেডিকেল এবং সার্জিক্যাল ট্রিটমেন্ট, তাই তো এইভাবেই তো ট্রিটমেন্ট ভাগ করে। আমরা এটা মেডিকেল ট্রিটমেন্ট প্রথম হলো সিমটোমেটিক পেশেন্টের প্রথম যে ট্রিটমেন্ট সেটা হলো তোমার সিমটোমেটিক অ্যান্ড সাপোর্টিভ ম্যানেজমেন্ট। 2 নম্বর হচ্ছে স্পেসিফিক ম্যানেজমেন্ট। 3 নম্বর হচ্ছে ট্রিটমেন্ট অফ রিস্ক ফ্যাক্টর। 4 নম্বর হচ্ছে ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশন। 5 নম্বর হচ্ছে রিহ্যাবিলিটেশন। এটা হচ্ছে তোমার একটা স্ট্রোকের ম্যানেজ করবা, তখন এইভাবে আসবা। প্রথম তাহলে কি বলছি পেশেন্টের
সিমটোমেটিক অ্যান্ড সাপোর্টিভ ম্যানেজমেন্ট। প্রথমে তার এবিসি কেয়ার নেবা, এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন। তুমি হয়তো ওয়ার্ডে কাজ করতেছো, পেশেন্ট একটা স্ট্রোকের পেশেন্ট আসছে, পেশেন্ট দেখা গেলো যে রেসপিরেটরি ডিস্ট্রেস হইতেছে, তাহলে তার প্রথমে অক্সিজেন স্যাচুরেশন দেখতে পারবা না পাও, তাহলে অক্সিজেনটা দিয়ে দিতে হবে তোমার। তাহলে প্রথমে হলো এয়ারওয়ে দেখবা যে এয়ারওয়ে ক্লিয়ার আছে কিনা। এটা আমরা যে কোনো পেশেন্টেরই এবিসি ম্যানেজমেন্ট প্রথম করি, তাই তো, এয়ারওয়ে, ব্রিদিং এবং সার্কুলেশন। তাহলে পেশেন্টের এবিসি কেয়ার নাও, এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন। এরপরে আসার পরে পেশেন্টের নিউট্রিশন মেনটেন করবা, ফ্লুইড, ইলেকট্রোলাইট, এটা হচ্ছে তোমার সাপোর্টিভ ম্যানেজমেন্ট। পেশেন্টের প্রথম নিউট্রিশন মেনটেন করো, ফ্লুইড, ইলেকট্রোলাইট ব্যালেন্স মেনটেন করবা। পেশেন্ট যদি if the patient is conscious and can take orally, তাহলে you allow orally ফিডিং, তাহলে ওরালি দিতে হবে। আর যদি পেশেন্ট ধরো আনকনসিয়াস থাকে, পেশেন্ট ওরালি খেতে পারবে না, তখন রাইলস টিউব ফিডিং দিতে হবে। তাহলে নিউট্রিশন মেনটেন করতে হবে। 2 নম্বর হচ্ছে ফ্লুইড এবং ইলেকট্রোলাইট ব্যালেন্স মেনটেন করতে হবে। ফ্লুইড আমরা কি ধরনের ফ্লুইড দেবো, আমি এর আগের ক্লাসে বলছি, কি ধরনের ফ্লুইড দেবো, হাইপোটোনিক না আইসোটোনিক? Isotonic. Hypotonic. Don't give any hypotonic saline. Don't give any hypotonic. Always give either isotonic saline, কখনো কখনো হাইপারটোনিক saline। যদি পেশেন্টের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকে, দেখা গেল যে সোডিয়াম অনেক কম, দেখা গেল 110 মিলিমোল পার লিটার আছে, তখন হয়তো তাকে লাগবে হাইপারটোনিক saline, 3% সোডিয়াম ক্লোরাইড saline লাগতে পারে। কিন্তু যদি দেখা গেল যে সোডিয়াম আছে ধরো 125 বা 126 বা 128 এরকম আছে, তাহলে হয়তো আইসোটোনিক স্যালাইন দিতে হবে, 0.9% সোডিয়াম ক্লোরাইড স্যালাইন। যদি পেশেন্টের কিন্তু কখনই মানে শুধু দিয়ে দেওয়া যাবে না, যেমন তাহলে কখনই স্ট্রোকের পেশেন্টের বা নার্ভাস সিস্টেমের স্পেসিফিক কিছু কন্ডিশন ছাড়া কখনই হাইপোটেনিক স্যালাইন দেবে না, ডেক্সট্রোস্যাকোয়া। কারণ এই পেশেন্টের সেরিব্রাল ইডিমা থাকে, তুমি যদি হাইপোটেনিক স্যালাইন দাও তাহলে ওর সেরিব্রাল ইডিমা আরো বেড়ে যাবে, হয়ে যাবে। এই জন্য ডোন্ট গিভ এনি হাইপোটেনিক স্যালাইন, আইদার আইসোটোনিক স্যালাইন মানে 9% সোডিয়াম ক্লোরাইড স্যালাইন, অর 3% মানে হাইপারটোনিক স্যালাইন, 3% সোডিয়াম ক্লোরাইড স্যালাইন। 3% যদি ইন্ডিকেশন থাকে, যেটা বললাম, যদি দেখা গেল পেশেন্টের সোডিয়াম 110 বা 115 মিলিমোল পার লিটার আছে, তাহলে সেখানে তোমার 3% সোডিয়াম ক্লোরাইড, সেখানে তো আর 0.9% দিলে হবে না, তখন স্ট্রেন্থ বাড়াই দিতে হবে। তাহলে এই পেশেন্টের সেটা নির্ভর করবে পেশেন্টের ইলেকট্রোলাইট কেমন আছে। কাজেই পেশেন্টের ফ্লুইড এবং ইলেকট্রোলাইট ব্যালেন্স কিভাবে মেনটেন করবা, আইদার আইসোটেনিক স্যালাইন অথবা হাইপারটোনিক স্যালাইন, যার যেটা লাগে আর কি, কিন্তু নেভার প্রেসক্রাইব হাইপোটেনিক স্যালাইন। আচ্ছা, এই ফ্লুইড দেওয়ার পেশেন্ট আমরা প্যারেন্টাল দেবো, আর যে ওরালি আমরা হয়তো যদি আনকনসিয়াস থাকে তাহলে রাইলস টিউব ফিডিং দিয়ে মেনটেন করতে হবে। এটা নিউট্রিশন আমরা সাধারণত কতটুকু ফ্লুইড দেবো, একটা ধরো অ্যাডাল্ট পেশেন্টের সাধারণত 2.5 থেকে 3 লিটার ফ্লুইড ডেইলি লাগে আর কি। তাতে ওরালি বা রাইলস টিউব দিয়ে যে ফ্লুইড দেবো এবং প্যারেন্টালি যে ফ্লুইড দেবো, এটা মিলাইয়া টোটাল ধরো 2.5 থেকে 3 লিটার ফ্লুইড দেবো। এটা হচ্ছে স্ট্রোকের বেলা। হেমোরেজিক স্ট্রোকের বেলা আমরা নেগেটিভ ব্যালেন্স বলবে, মানে তার যেটুক আউটপুট হবে তার থেকে ফ্লুইড ইনপুট হবে, এটা হচ্ছে নেগেটিভ। এটা কখন দেবো, যদি হেমোরেজিক স্ট্রোক হয়। যদি তখন আমরা পজিটিভ ব্যালেন্স রাখবো, তো তার যতটুকু আউটপুট তার থেকে আউটপুট বলতে ইউরিনারি আউটপুট কেমন, আর ইনসেন্সিবল লস যেটা সেটা তো আমরা মেজার করতে পারবো না, যেটা ইউরিনারি আউটপুট হবে। তাহলে পজিটিভ ব্যালেন্স মানে হচ্ছে তার যতটুকু আউটপুট হবে তার থেকে ইনপুট হবে বেশি। আমরা ওরালি এবং বা রাইলস টিউব দিয়ে এবং প্যারেন্টাল দেবো, এটা মিলিয়ে তার যতটুকু আউটপুট হবে তার থেকে বেশি দেবো। আর তোমার স্কিমিংয়ের বেলায় তোর 2.5 থেকে 3 লিটার ফ্লুইড দেবো। বোঝা গেল কথা আমার? তাহলে আমরা একটা বলছি, তাহলে নিউট্রিশন মেনটেন করতে হবে। যদি পেশেন্ট আনকনসিয়াস থাকে রাইলস টিউব দিয়ে মেনটেন করতে হবে। আর যদি পেশেন্ট ওরালি ইনটেক না করতে পারে তাহলে আমরা দিতে হবে।
আর যদি ইনটেক করতে বলে তাহলে ওরালি আমরা অ্যালাউ করবো। এর সাথে আমরা কখনো কখনো প্যারেন্টাল ফ্লুইড দিতে পারি। প্যারেন্টাল যদি দেই সেটা 0.9% অথবা 3 স্যালাইন। এবং ইসকেমিক স্ট্রোকের বেলায় সাধারণত 2.5 লিটার মতো ফ্লুইড লাগে। যদি সেরিব্রাল ইডিমা কোনো পেশেন্টের ডেভেলপ করে তখন ফ্লুইডের আমরা একটু কমাই দিই। আর হেমোরেজিক স্ট্রোকের বেলায় আমরা নেগেটিভ ব্যালেন্সে রাখি, আর তোমার সাবঅরগান হেমোরেজের বেলায় আমরা পজিটিভ ব্যালেন্সে রাখি। তাহলে ফ্লুইড এবং ইলেকট্রোলাইট ব্যালেন্স মেনটেন করবা, পেশেন্ট নিউট্রিশন মেনটেন করবা। আচ্ছা, এছাড়া সিমটোম্যাটিক এন্ড সাপোর্টিভ। সিমটোম্যাটিক যদি পেশেন্টের জ্বর থাকে তাহলে অ্যান্টিবায়োটিক লাগতে পারে, কেমন জ্বর থাকলে। যদি পেশেন্টের মাথা থাকে তাহলে অ্যানালজেসিক, বিশেষ করে প্যারাসিটামল জাতীয় ওষুধ। কিন্তু ডোন্ট গিভ এনি এনএসআইড টু এনি স্ট্রোক পেশেন্ট। এনএসআইড বলতে এনএসআইড দিলে পেশেন্ট যদি হেমোরেজিক স্ট্রোক হয় তাহলে আরো বেড়ে যাবে, এই জন্য কোনো এনএসআইড দেওয়া যাবে না। আচ্ছা, তাহলে পেশেন্টের সিমটোম্যাটিক এন্ড সাপোর্টিভ ম্যানেজমেন্ট। যদি পেশেন্টের কনভালশন থাকে তাহলে অ্যান্টি কনভালশন ড্রাগ দিতে হবে। পেশেন্টের বাউল এবং ব্লাডারের দিকে খেয়াল রাখতে হবে। বাউল যদি মুভ না করে তাহলে ল্যাক্সেটিভ প্রয়োজন হইতে পারে, ল্যাক্সেটিভ দিতে হবে। ব্লাডার যদি দেখা গেল সে ডিটেনশন নিয়ে আসছে তাহলে ক্যাথেটার করা লাগতে পারে। ব্লাডার বাউল কেয়ার নিতে হবে। কেয়ার অফ দ্য স্কিন, কেয়ার অফ দ্য আই, কেয়ার অফ দ্য মাউথ। কেয়ার অফ দ্য স্কিন মানে সে যাতে একই পজিশনে শুয়ে না থাকে। যদি একই পজিশনে শুয়ে থাকে তাহলে প্রেশারের জন্য তার বেড সোর হয়ে যাবে। কাজে ফ্রিকোয়েন্টলি তার পোস্টার চেঞ্জ করতে হবে, 1.5-2 ঘন্টা পর পর তার পোস্টার চেঞ্জ করতে হবে। কেয়ার অফ দ্য মাউথ, কেয়ার অফ দ্য স্কিন। মাউথের হয়তো আমরা তার মাউথের কেয়ার নিতে হবে, নাহলে তো ভিতরে হয়তো ইনফেকশন হয়ে যাবে, তার ফাঙ্গাল ইনফেকশন হয়ে যেতে পারে বা অন্য ইনফেকশন হয়ে যেতে পারে। এই জন্য কেয়ার অফ দ্য মাউথ, কেয়ার অফ দ্য স্কিন, এটা ফ্রিকোয়েন্টলি পোস্টার চেঞ্জ। এটা হচ্ছে তার সিমটোম্যাটিক অ্যান্ড সাপোর্টিভ ম্যানেজমেন্ট। তাহলে আমরা কি বললাম? সিমটোম্যাটিক অ্যান্ড সাপোর্টিভ, তার নিউট্রিশন মেনটেন করতে হবে, তার ফ্লুইড ইলেকট্রোলাইট ব্যালেন্স মেনটেন করতে হবে। কেয়ার of the bladder, skin care, care of the mouth। তো এইগুলো খেয়াল রাখতে হবে। পেশেন্টের একই পজিশনে যদি শুয়ে থাকে তাহলে পেশেন্টের বেড সোর হয়ে যেতে পারে, পেশেন্টের ডিপ ভেন থ্রোম্বোসিস হয়ে যেতে পারে। কাজে সেদিকে খেয়াল রাখতে হবে যে কাপ মাসেলে যাতে জমে না যায়। এই জন্য তার ফ্রিকোয়েন্ট পোস্টার চেঞ্জ করতে হবে। অনেক সময় আমরা যাতে ডিবিটি না হয়, অনেক সময় আমরা মোজা পরার জন্য বা এই কাপ মাসেল এক্সারসাইজ দেখাই দিয়েছি। দেখ, এগুলো হচ্ছে তার সিমটোম্যাটিক এন্ড সাপোর্টিভ ম্যানেজমেন্ট। 2 নম্বরে হচ্ছে স্পেসিফিক ম্যানেজমেন্ট। স্পেসিফিক ম্যানেজমেন্ট দেবা পেশেন্টের যদি ধরো এই ফরিদপুর শহরের একটা রোগী, পেশেন্টের বাসা হয়তো ঝিলটুলি, সে স্ট্রোকের পরে ইসকেমিক স্ট্রোকের পরে হয়তো 2 ঘন্টার মধ্যে চলে এসেছে। 2 ঘন্টা মানে যদি উইন্ডো যদি টাইম উইন্ডো যদি 3 আওয়ার্স হয়, স্ট্রোক ইউনিট যদি ফেসিলিটি থাকে, পেশেন্ট যদি ইসকেমিক স্ট্রোক হয়, কোনো কন্টিনিউশন না থাকে, তাহলে আমরা তারে থ্রোম্বোলাইটিক ড্রাগ দেবো। থ্রোম্বোলাইটিক ড্রাগ কি? সাধারণত আরটিপিএ, রিকম্বিনেন্ট টিস্যু প্লাজমিনেশন ইনহিবিটর, এটা আমরা আইভি দিই। কিন্তু এটা সব জায়গায় দেওয়া হয় না। যেখানে স্ট্রোক ইউনিট আছে এবং পেশেন্ট যদি টাইম 3 ঘন্টার মধ্যে আসে, আমরা ব্রেনের সাধারণত 3 ঘন্টা টাইম ইজ ব্রেন, কেমন টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেই জন্য আমরা 3 ঘন্টা ধরি। আর হার্টের বেলায় 6 ঘন্টা বা বেশি, কখনো কখনো 8 ঘন্টা ধরি। 6 ঘন্টা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে আমাদের ব্রেনের ব্যাপারে যদি ইসকেমিক স্ট্রোক হয় তাহলে আমরা সেটা হচ্ছে থ্রোম্বোলাইটিক ড্রাগ সাধারণত 3 ঘন্টার মধ্যে দিই। এবং পেশেন্ট যদি কোনো কন্ট্রাইন্ডিকেশন না থাকে তাহলে ইনজেকশন আরটিপিএ, এটি কি ধরনের ড্রাগ? থ্রোম্বোলাইটিক ড্রাগ। যদি পেশেন্ট কন্ট্রাইন্ডিকেশন না থাকে, যদি ইসকেমিক স্ট্রোক হয় আর কি, তাহলে একটা সিটি স্ক্যান করে যদি দেখি তার ইসকেমিক স্ট্রোক, যদি পেশেন্ট 3 ঘন্টার মধ্যে আসে তাহলে আমরা ইনজেকশন আরটিপিএ ইন্টারভেনাস দিয়ে দিই। কখনো কখনো ইন্টারআর্টিরিয়াল দেয় যদি স্ট্রোক ইউনিট হয়, ফেসিলিটি থাকে, তাহলে ইন্টারভেনাস আরটিপি দিই। যদি পেশেন্ট পরে আসে, দেখা গেলো যে 12 ঘন্টা পরে আসে, তখন তো আর ইনজেকশন আরটিপিএ দিয়ে লাভ নাই, থ্রোম্বোলাইটিক ড্রাগ দিয়ে লাভ নাই। তখন আমরা কি দিই? তখন অ্যাসপিরিন অথবা ক্লোপিডিগ্রিল। অ্যাসপিরিন ইজ দ্য বেস্ট ড্রাগ। যদি এটা মানে কোনো কারণ সে টলারেট করতে না পারে, তখন আমরা ক্লোপিডিগ্রিল দেবো। কেমন স্পেসিফিক? তাহলে পেশেন্টের মধ্যে আসে স্ট্রোক ইউনিটের ফেসিলিটি থাকে,
তখন আমরা থ্রোম্বোলাইটিক ড্রাগ দেবো। আচ্ছা, এমআইতে কি দেয় থ্রোম্বোলাইটিক ড্রাগ? একুইট এমআইতে কি দেয় দেখছো কোনো এমআই এমআই হয়েছে লেকচার হয়েছে? আচ্ছা, হয় নাই। স্ট্রেপ্টোকাইনেজ, ইয়েস, কিন্তু স্ট্রেপ্টোকাইনেজ আমরা সে ব্রেনের বেলা ইসকেমিক স্ট্রোকের বেলা দিই না, কারণ স্ট্রেপ্টোকাইনেজ দিলে ব্লিডিং এর টেন্ডেন্সি আরো অনেক বেড়ে যায়। এই জন্য আমরা স্ট্রেপ্টোকাইনেজ দেই না। প্রথম দিক দিয়ে যখন এটা প্রথম কিছু পেশেন্টের স্ট্রেপ্টোকাইনেজ দেওয়া হলো তখন তার ব্লিডিং হয়েছিল, এই জন্য স্ট্রেপ্টোকাইনেজ দেওয়া হলো ইনজেকশন আরটিপিএ। আচ্ছা, এইটা হচ্ছে তোমার স্পেসিফিক ম্যানেজমেন্ট হচ্ছে, তাহলে আমরা ইনজেকশন আরটিপিএ দেব, রিকমেন্ডেড টিস্যু প্লাজমিজম অ্যাক্টিভেটর দেব যদি পেশেন্ট 3 ঘন্টার মধ্যে আসে, আর যদি 3 ঘন্টা পরে আসে তখন আমরা অ্যান্টিপ্লেটেলেট ড্রাগ। অ্যান্টিপ্লেটেলেট কি? অ্যান্টিপ্লেটেলেট অ্যাসপিরিন, ইট ইজ দ্য বেস্ট ড্রাগ। যদি কোনো কারণে পেশেন্ট খেতে না পারে তখন আমরা ক্লোপিডিগ্রেল দেবো। আচ্ছা, আমরা আজকে তো সময় হয়ে গেছে বোধহয়, আমরা আর করতে পারবো না। নেক্সট ক্লাসে আমরা স্ট্রোকের বাকিটা নেক্সট ক্লাসে পুরো করিয়ে দেবো, কেমন? তাহলে ম্যানেজমেন্ট হচ্ছে আমরা বলছিলাম যে সিম্পটোমেটিক, তারপর হচ্ছে তোমার স্পেসিফিক ম্যানেজমেন্ট আরো আছে, আজকে বলতে পারলাম না, নেক্সট ক্লাসে বলবো, কেমন? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তোমরা ভালো থাকো, নেক্সট ক্লাসে আমরা বাকিটা বলবো আর কি। থ্যাংক ইউ স্যার। নমস্কার। আচ্ছা, নমস্কার স্যার। জি স্যার। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে নেক্সট ক্লাসে বলবে, কেমন? আচ্ছা স্যার। আজকে